খেলার মাঠ দখল করে সুইমিং পুল নির্মাণকে কেন্দ্র করে চট্টগ্রামের কাজীর দেউরিতে পুলিশের সাথে মহানগর ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, পুলিশ সহ আহত 15। ক্যাম্পাস অরক্ষিত থাকার প্রতিবাদে ভাস্কর্য ফেলে রাজশাহীর চারুকলার কিছু শিক্ষার্থীর প্রতিবাদ। এ প্রতিবাদ শিল্পের অবমাননা বলছেন ক্ষুব্ধ শিক্ষকরা। অবৈধ সম্পদ অর্জনের মামলায় কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ। এবং ঘাট নির্মাণ না করেই বরগুনার খেয়াঘাটগুলো ইজারা দিয়ে কোটি কোটি টাকা আদায় জেলা পরিষদের, চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সজল মিত্র রিচ। চট্টগ্রামে আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। বিকেলে নগরীর আউটার স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে নগরীর আউটার স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার মাঠে সুইমিং কমপ্লেক্সের নির্মাণ কাজের প্রতিবাদে মহানগর ছাত্রলীগ মানববন্ধন শেষে কাজীর দেউরি এলাকায় বিক্ষোভ সমাবেশ করতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সুইমিং কমপ্লেক্সের নির্মাণাধীন স্থাপনা ভাঙতে গেলে সেখানেও বাধা দেয় পুলিশ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়ে মারলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিডিএর অনুমতি ছাড়া এবং পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়া সিটি কর্পোরেশনের উদ্যান নীতিমালা লঙ্ঘন করে আজকে যখন বিনা টেন্ডারে একটা কাজ হচ্ছে এর প্রতিবাদ করছি। খেলার মাঠ খুঁজে না পেয়ে আজকে ছেলেরা নষ্ট হচ্ছে, কখনো নেশাগ্রস্ত হচ্ছে, কখনো বা বিভিন্ন বাজে কাজে লিপ্ত হচ্ছে। আমরা যুব এবং তরুণ সমাজকে সঠিক পথে রাখার জন্য আমরা এই মাঠটি খালি চাই। এই ঘটনায় 5 পুলিশ সদস্য ও ছাত্রলীগের 10 নেতাকর্মী আহত হন। এদের মধ্যে 2 জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ। এ সময় 10 থেকে 12টি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এরা অবৈধভাবে অনৈতিকভাবে সরকার নির্ধারিত একটা কাজ চলতেছে, কাজ বন্ধ করতে আসছে। আমরা তাদেরকে অনুরোধ করছি যে সরকারের নির্দেশনা নিয়ে, সরকারের অনুমতি নিয়ে কাজ চলতেছে। তারপরেও তারা সন্ত্রাসী কার্যকলাপ করে ওখানে পুলিশের উপর চড়াও হয়েছে এবং হঠাৎ করে সে পুলিশের উপর চড়াও হয়ে এখানে ভাঙচুর করার চেষ্টা করছে। পরবর্তীতে আমরা লাঠিচার্জ করছি, আমাদের লোক আহত আছে। মূলত গত 1 মাস ধরে আউটার স্টেডিয়ামে সুইমিং পুলের কাজ শুরু হয়। তারপর থেকেই এর বিরোধিতা করে আসছিল সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। 2 দিন আগে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও জমা দিয়েছিল তারা। সময় সংবাদ, চট্টগ্রাম। নিজেদের তৈরি ভাস্কর্য নিজেরাই উল্টে পাল্টে রেখে প্রতিবাদ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কিছু শিক্ষার্থী। ক্যাম্পাসে সীমানা প্রাচীরের দাবিতে তারা এ প্রতিবাদ জানিয়েছেন। গতকাল রাতে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের মাস্টার্সের কয়েকজন শিক্ষার্থী এ ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেন তারা। এতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা। পরে ভাস্কর্যগুলো গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখেন শিক্ষার্থীরা। সোমবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে নিজেদের তৈরি 200 ভাস্কর্য বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে তারা চারুকলা অনুষদে শিক্ষকদের বিষয়টি জানান। শিক্ষকরা ঘটনাস্থলে এসে এলোমেলো ভাস্কর্য দেখে এটি দুর্বৃত্তদের হামলা বলে ধারণা করেন। পরে জানা যায় মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের মাস্টার্সের কয়েকজন শিক্ষার্থী ক্ষোভের বশবর্তী হয়ে এ ঘটনা ঘটিয়েছে। অভি ও স্বাধীন নামে 2 শিক্ষার্থী এ ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকারও করেন। তাদের দাবি চারপাশে কোনো দেয়াল না থাকায় এবং ক্যাম্পাসে অরক্ষিত হওয়ায় প্রতিদিনই এখানকার ভাস্কর্যগুলো কোনো না কোনোভাবে নষ্ট হচ্ছে। প্রশাসনকে জানানোর পরও ব্যবস্থা না নেয়ায় নিজেদের তৈরি ভাস্কর্য এলোমেলো করে প্রতিবাদ জানিয়েছেন তারা। যে আজকে আমরা সবগুলো উল্টায় রাখছি, ভাঙিনি কিন্তু একটাও, সবগুলো উল্টায় রাখছি, তখন তারা বলতেছে হ্যাঁ ঠিক আছে পরিষ্কার করা হবে। প্রতিদিনের বিষয়টাকে একদিনে উপস্থাপন করার জন্য এইভাবে প্রতিবাদ করছি আমরা। বহিরাগতদের আগমন, প্রাচীর, এগুলো যেন একটু বেশি হাইলাইট হয়, এটা আমাদের চাওয়া। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন চারুকলা অনুষদের সাধারণ শিক্ষার্থীরা। আর এ ঘটনাকে শিল্পের অবমাননা হিসেবে দেখছেন শিক্ষকরা। আসলে এরা কি বুঝে করলো, কেন করলো? যদি আন্দোলনই হয় তাহলে আমরা এখানে আসলাম না। সবটাই ফেলে রাখছে, উল্টা করে রাখছে, এটা আমাদের ভালো লাগেনি। দুঃখ প্রকাশ করছি শিল্পের এই ধরনের অবমাননার জন্য। চারুকলা প্রতিষ্ঠানের সেই গ্রুপেরই শিক্ষার্থী ভাস্কর্য ফেলে দিয়েছে, সেটা ভাঙার চেয়ে কম বেশি নয়।
বেশি আমি মনে করি। এদিকে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভাগের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি। শিল্পের প্রতি আঘাত আসলে কিন্তু কেউ এখন ছেড়ে দেবে না, সেটা আঘাত এসছে, সেটা আমরা আমাদের মধ্যে আমাদের ছাত্ররাই যদি এটা করে, এর থেকে সবচেয়ে দুঃখজনক আর কিছু থাকতে পারে না। যে অন্যায়টা করেছে এটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করব। মঙ্গলবার দুপুরে বিভাগের শিক্ষকদের সাথে জরুরি বৈঠক শেষে চারুকলা চত্বরে আবারও ফেলে রাখা ভাস্কর্যগুলো গুছিয়ে রাখেন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ সহ নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। সময় সংবাদ, রাজশাহী। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকে দায়ের করা মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত। 2008 সালের 7 জানুয়ারি 1,12,00,000 টাকার তথ্য গোপনের অভিযোগ এনে রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। দীর্ঘ 8 বছর তদন্ত শেষে গত বছরের 4 ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা আদালতে অভিযোগপত্র জমা দেন। সেখানে তদন্তের পর 4,57,73,933 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হয়, তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে এবং চার্জশিট হওয়ার পর চার্জশিট গৃহীত হয়েছে এবং আজকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তার সমস্ত মালামাল যা আছে সেগুলোকে ক্রোক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিদেরকে জনগণের থেকে দূরে রাখার জন্য সরকার এই ওয়ারেন্ট ইস্যু, চার্জশিট দেওয়া, মামলা দেওয়া, এগুলি তাদের এখন পানিবাদ। তা আমরা জনগণ এগুলি বুঝতেছে, জনগণের এত বোকা নয়, তারা ঠিকই বোঝে। এর জবাব জনগণ, কুমিল্লার জনগণ ঠিক মতোই দিবে। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের মুসলিম প্রধান ও সৈয়দ মোহাম্মদ হোসেনের রায় দেয়া হবে আগামীকাল। এর আগে 7 মার্চ এ মামলার যুক্তিতর্ক শেষ হলে আদেশ দেওয়ার জন্য অপেক্ষমান রাখা হয়। মামলার 2 আসামির মধ্যে মুসলিম প্রধান কারাগারে থাকলেও সৈয়দ মোহাম্মদ হোসেন পলাতক। মুসলিম প্রধানের বিরুদ্ধে 71-এর 2টি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অপর আসামি সৈয়দ মোহাম্মদ হোসেন সে সময় নিকলি থানা রাজাকার কমান্ডারের দায়িত্ব পালন করেন। হত্যা, গণহত্যা, লুণ্ঠন ছাড়াও ধর্মান্তরিত করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। 2015 সালের ডিসেম্বরে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে রাষ্ট্রপক্ষ। বাংলা সময় আরো থাকছে। প্রতি বছর ইজারা বাড়লেও বাড়েনি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সুযোগ সুবিধা। প্রতিনিয়তই ভোগান্তির শিকার যাত্রীরা। কোনো ঘাট নির্মাণ না করেই প্রতি বছর বরগুনার খেয়াঘাটগুলো ইজারা দিয়ে কোটি কোটি টাকার রাজস্ব আদায় করছে জেলা পরিষদ। শুধু ঘাট নয়, দীর্ঘদিন ধরে সুযোগ সুবিধার ব্যাপারেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরগুনার বড় নদীগুলো অধিকাংশ উপজেলা থেকে বিচ্ছিন্ন করেছে জেলাকে। আর বিচ্ছিন্ন উপজেলাবাসীকে খেয়া পারাপারে জীবন ঝুঁকির পাশাপাশি চরম ভোগান্তির শিকার হতে হয়। জেলা পরিষদ জানায় যাত্রীদের ভোগান্তি কমানোর পদক্ষেপ নেওয়া হবে। এসএম সিফাতে তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। বরগুনার পায়রা ও বিষখালী নদী জেলা শহর থেকে বিচ্ছিন্ন করেছে 4টি উপজেলাকে। বিচ্ছিন্ন উপজেলাবাসীর জেলায় যোগাযোগের মাধ্যম ইঞ্জিন চালিত ছোট নৌকা বা ট্রলার। প্রতিদিন শিশু থেকে বৃদ্ধ সব বয়সী হাজার হাজার মানুষকে ঝুঁকি নিয়েই খেয়া পার হতে হয়। বামনা উপজেলার রামনা খেয়াঘাট থেকে বছরে প্রায় 35 লক্ষ টাকা ইজারা নিচ্ছে জেলা পরিষদ, কিন্তু আজও যাত্রীদের খেয়ায় ওঠা বা নামার জন্য কোনো জেটি নির্মাণ করেননি তারা। ফলে অধিকাংশ সময় অনেকটা নদী পাড়ের কাদামাটি পেরিয়ে ওঠানামা করতে হয় সবার। তবে বেশ কিছু খেয়াঘাটে ইজারাদার নিজ খরচে জেটি নির্মাণ করলেও তা এখন ঝুঁকিপূর্ণ। ঘাটগুলোতে নেই যাত্রী ছাউনি ও স্যানিটেশনের ব্যবস্থা। পরীক্ষা আমাদের 10টায়, আমাদের এখানে আসতে হয় 7টার দিকে, তা না হলে আমরা খেওয়া মিস করি। আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে আমরা খেওয়াটা মিস করলে আমাদের পরীক্ষাটা মিস হয়ে যায়। ঘাটের কারণে আমাদের ওঠে নাম সমস্যা, কাদা পার হইতে হয়। জোয়ার ছাড়া গাড়ি করতে পারে না, এতক্ষণ অপেক্ষা করতে হয়। ঘাট যদি হয় তাহলে তো লোকজন একটু সচরাচর যাইতে পারে, গাড়ি ঘুরি যাইতে পারে। জেলা পরিষদের চেয়ারম্যান দায়সারাভাবে জানালেন যাত্রী সুবিধা বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে। এখন পর্যন্ত সমস্ত খেয়াঘাট আমার দেখার সুযোগ হয় নাই। আমি দেখে কি কি সমস্যা আছে
সব সমস্যাগুলোই আমি সমাধান করব। বরগুনা জেলার 16টি খেয়াঘাট থেকে বছরে প্রায় 2.5 কোটি টাকারও বেশি ইজারা আদায় করে জেলা পরিষদ। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। বাংলাদেশে রাজনীতি করতে হলে অবশ্যই স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা এবং সংবিধানের 4 নীতিকে মানতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে এদেশে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না। সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের আয়োজিত সভায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি। বাংলাদেশে রাজনীতি করতে চান, সমাজনীতি করতে চান, তাদের ছাড়তে হবে রাজাকার, জঙ্গি, যুদ্ধ অপরাধী এবং জামাতকে ছাড়তে হবে, তবেই কেবল রাজনীতির উপযুক্ত হবে। বাংলাদেশে তেতুল হুজুর চক্র, তারা হচ্ছে রাজাকারপন্থী। এই তেতুল হুজুর চক্র বাংলাদেশের কোনো আলেম ওলেমা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। সুতরাং এদের সঙ্গে মহাজোটের এবং 14 দলের এবং আমাদের কোনো রাজনৈতিক লেনদেনের প্রশ্নই উঠে না। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর ডিগ্রি সমমানের সরকারি সনদ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা সরকারের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি এ সনদ বাতিল করে সাধারণ শিক্ষা এবং আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার সঙ্গে মিল রেখে কওমিতে সনদ দেওয়ার দাবি জানান তারা। এছাড়া সব মাদ্রাসার জন্য একই শিক্ষানীতি ও একই বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠানের দাবিও করা হয় কর্মসূচি থেকে। এইভাবে কাউকে সনদ দেওয়ার নীতি বাংলাদেশে এবং পৃথিবীর কোথাও নাই। আমাদের কথা হচ্ছে যে যেভাবে সাধারণ শিক্ষা এবং আলিয়া মাদ্রাসা শিক্ষা 17 বছরের নিরবিচ্ছিন্ন লেখাপড়ার এবং বেশ কয়েকটি পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করার পর মাস্টার সনদ পাই, একই নিয়মের আওতায় এনে কওমি মাদ্রাসাকে সনদ দিলে আমাদের কোনো আপত্তি থাকবে না। রাজশাহীতে মালদ্বীপের নাগরিক ও মেডিকেল শিক্ষার্থী রাউধা আতিফের লাশ পুনঃময়নাতদন্ত করতে সিআইডিকে অনুমতি দিয়েছেন আদালত। দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মাহবুবুর রহমান এ আদেশ দেন। কোর্ট পরিদর্শক জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে লাশ উত্তোলনে অনুমতি দেন আদালত। মামলার বিবরণী থেকে জানা যায়, গত 29শে মার্চ নগরীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাউধা আতিফের রুম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গত 10ই এপ্রিল রাউধার বাবা মোহাম্মদ আতিফ মেয়ের সহপাঠী সিরাত পারভিন মাহমুদকে আসামি করে রাজশাহী আদালতে একটি মামলা করেন। এরপর গত 13ই এপ্রিল মামলাটি তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়। তদন্তের স্বার্থেই রাউধার লাশ পুনঃময়নাতদন্ত করতে আজ আদালতে আবেদন করেন সিআইডির পরিদর্শক আসমাউল হক। নেত্রকোনার মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে এবার ফসল পচা বিষাক্ত গ্যাসে মারা যাচ্ছে মাছ। এতে দিশেহারা হয়ে পড়েছেন হাওরকে ঘিরে জীবিকা নির্বাহকারী জেলেরা। গতকাল থেকে হাওরের বিভিন্ন স্থানে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে থাকতে দেখা গেছে। অনেকে সে মাছ সংগ্রহ করলেও বিক্রি বা খেতে ভয় পাচ্ছেন। এছাড়া গ্যাসের কারণে পানিতে দুর্গন্ধ হওয়ায় তা ব্যবহারে শঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। এদিকে মারা যাওয়া মাছ খেলে ক্ষতি নেই বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। গত 1 এপ্রিল ভারী বর্ষণের কারণে তীব্র পানির চাপে মোহনগঞ্জের ফসল রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যায় ডিঙ্গাপোতা হাওর। এতে নষ্ট হয়ে যায় হাওরের প্রায় অধিকাংশ আধা পাকা বড় ফসল। সব মাছ মরিয়া বাইসা যাইতেছে, তখন কিছু কিছু আমরা ধরে নিতেছি, নিয়ে এটি কিছু বেচবাম আর আমরা খাইয়াম। জমি তো সব তুলে গেল, ধান নাই, এখন আমরা মাছও যা কিছু আইসি এটা মরেইতেছে। আমরা গোসল করতে পারতেছি না, শরীর শুকলা, তারপরে গরু গোসল করাই না ভয়ে। পানিতে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বেড়ে গেছে, এই দুর্গন্ধের মাঝে মানুষ ডুবিতে এই ধান কাটতেছে। অক্সিজেনের অভাবে মারা যাওয়া মাছ মানুষ খাইতে পারবে এবং এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই অবহিত করেছি। ওনারা যে নির্দেশনা দেন পরবর্তী সময়ে আমরা সেই নির্দেশনা মোতাবেক আমরা আমাদের কাজ করব। হবিগঞ্জে প্রভাবশালীদের বালু উত্তোলনের কারণে দুর্বল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ঢাকা সিলেট রুটের অধিকাংশ রেল সেতু। হবিগঞ্জের অধিকাংশ রেল লাইন নির্মিত হয়েছে পাহাড়ি এলাকার উপর দিয়ে।
একদিকে পাহাড়ি ঢলে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে রেল সেতু, অন্যদিকে প্রভাবশালী ব্যক্তিরা সেতুর নিচ থেকে বালু উত্তোলন করছে বলে অভিযোগ এলাকাবাসীর। এতে ইটখোলা সেতু সহ মাধবপুর ও বাহুবল উপজেলার বেশ কয়েকটি সেতু দুর্বল হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমত অবস্থায় অবিলম্বে এই সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা যদি বালুটা না নিত, গাঙ্গের বালুটা তাহলে আজকে অত বড় ক্ষতি হয় না। সম্ভাবনা এটা বিপর্যয় ঘটবে এটা নিশ্চিত, কারণ এই কাঠের এই লোহার যে ফ্রেম দিছে এই ফ্রেমগুলো থাকবে না, কারণ এখানে বালু সরে যেতেছে। প্রশাসনের দায়িত্ব, অন্যতম দায়িত্ব হচ্ছে যে তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং যে কোনোভাবেই হোক এই বালু তোলা বন্ধ করা। রেল ব্রিজের অনতি দূরেই বালুগুলি উত্তোলন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে বলে দিয়েছি যেন কোনো মেশিন দ্বারা বালু উত্তোলন না করতে পারে। বাংলার সময় আরো থাকছে। নতুন বছরকে বরণ করে নিতে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনব্যাপী জলকেলি উৎসব। নাচে গানে মাতোয়ারা আদিবাসীরা। প্রতি বছর ইজারা বাড়লেও বাড়েনি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সুযোগ সুবিধা। ধসে পড়েছে ভবনের পলেস্তরা, বাথরুম নেই বসার স্থানও। জরাজীর্ণ এই টার্মিনালে আসা যাত্রীরা প্রতিনিয়তই শিকার হচ্ছেন ভোগান্তির। যাত্রী, শ্রমিক এবং বাস মালিকরা বলছেন যে কোনো সময় ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সিটি কর্পোরেশন সমস্যার কথা স্বীকার করে বলছে শিগগিরই নতুন করে কাজ শুরু করা হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। চরম ঝুঁকির মুখে রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের বিশ্রামাগারটি। ৩৭ বছর আগে নির্মিত টার্মিনালের এই বিশ্রামাগারের ছাদের অংশবিশেষ প্রায়ই ধসে পড়ছে যাত্রীদের মাথায়। বসার প্রয়োজনীয় স্থান নেই বাথরুম এবং পানির ব্যবস্থাও। যাত্রীরা বলছেন এই টার্মিনালটা ভেঙে সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। এই বিল্ডিংটার কোন দিন যে মাথার পানি পড়ে। এখানে বসার জায়গার পরিবেশ নাই, সিট নাই, তারপরে মানুষ পেশাব করতে যাবে, পায়খানা করতে যাবে, এখানে কোনো ব্যবস্থা নাই। ৬-৭ দিন আগে আমাদের উপরে প্লাস্টার আমাদের টাওয়ার সঙ্গেই পড়ছিল। অন্যদিকে শ্রমিকরা বলছেন প্রতিনিয়ত তাদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। একটা যাত্রী আসলে যে পরিবেশটা থাকার দরকার এখানে সেই পরিবেশটা নাই। এখানেও আধা হাঁটু পানি থাকে সবসময়। আর যে দেখেন উপরে ছায়া দেখেন কি অবস্থা। বাস মালিক কর্তৃপক্ষ বলছে প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর ইজারা বাড়লেও বাড়েনি ন্যূনতম সুযোগ সুবিধা। টার্মিনাল যখন তৈরি হয়েছে তখন থেকে আজ পর্যন্ত এর সেরকম কোনো সংস্কার হয় না। বিভাগ হওয়ার পরেও আজ পর্যন্ত আমরা এর কোনো সুফল পাই নাই। সমস্যার কথা স্বীকার করে নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র শোনালেন আশার বাণী। এখানে প্র্যাকটিক্যালি অ্যাডমিশন বলতে যে জিনিসটা, সে অ্যাডমিশন বলতে ওখানে কিছু নাই। ওখানে 4 তলা একটা বাস স্ট্যান্ড হবে। স্ট্রাকচার করার যে ডিজাইনও করেছে, কাজ হয়তো এই বর্ষা মৌসুমে আগে না পারলেও পরে হয়তো শুরু হবে। প্রায় 3 একর জমির উপর 1980 সালে প্রতিষ্ঠিত এই টার্মিনাল থেকে প্রতিদিন বিভিন্ন রুটে 1000-এরও বেশি গাড়ি যাতায়াত করে থাকে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোর উন্নয়ন কেন্দ্রের বন্দীদের আদালতে হাজিরা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সকালে গাজীপুরের টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রে পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। আমরা একটা ভিডিও কনফারেন্সিং সিস্টেম ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে কোর্টের সাথে, ওদের অভিভাবকদের সাথে তো করবোই, ওদের অভিভাবক এবং কোর্টের সাথে আমরা একটা ভিডিও কনফারেন্সিং সিস্টেম ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, যাতে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে এখান থেকে তাদের হাজিরাটা গণ্য করে নিয়ে তাদের ওখানে যেতে হবে না, দ্রুততম সময়ের ভিতরে তার মামলাটা নিষ্পত্তি করে দেওয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির উপজেলা কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিতরা। দুপুরে উপজেলার হরসপুর এলাকার দেওয়ান বাজারে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন সহ উপজেলা বিএনপির পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী অংশ নেন। তাদের অভিযোগ, জেলা ও কেন্দ্রীয় 2 নেতার মদদে উপজেলা বিএনপি কমিটি থেকে সিনিয়র নেতাদের বাদ দেওয়া হয়েছে। এ সময় অবিলম্বে কমিটি বাতিলের দাবিতে মিছিল করেন তারা। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগ দাবি করেন।
গোপালগঞ্জের গোপীনাথপুরে রেল স্টেশন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে কাজীপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ 2 শতাধিক মানুষ অংশ নেন। এ সময়ে বক্তারা গোপীনাথপুর এলাকায় রেল স্টেশন নির্মাণের দাবি জানান। 2016 সালের 30 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাশিয়ানী গোপালগঞ্জ গোবরা নতুন রেল লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন। ওই নকশায় গোপীনাথপুরের রেল স্টেশন নির্মাণের কথা থাকলেও সেটি অন্য জায়গায় স্থানান্তর করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। শরীয়তপুরের চরাঞ্চলে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বেসরকারি একটি সামাজিক সংগঠন। সকালে নড়িয়া উপজেলার ওয়াবদা চর এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত আলোর পথে নামে একটি সামাজিক সংগঠন। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে খাতা কলম সহ শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অভিভাবকরাও উপস্থিত ছিলেন। নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটের তারাপুর গণহত্যা দিবস পালন করা হয়েছে। সকালে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তারা। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তারাপুর চা বাগানের মালিক, শ্রমিক ও চিকিৎসক সহ 39 জনকে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করে। শিশু কিশোরদের বই পড়ায় উৎসাহিত করতে বরিশালের হালিমা খাতুন স্কুলে শুরু হয়েছে 3 দিনব্যাপী বই মেলা। সকালে স্কুল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সময় সংবাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ। কৈশোর তারুণ্যে বই এই আয়োজনে এই বই মেলায় দেশের প্রথম সারির 10টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। কিশোর ও তরুণদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার জন্যই বিভিন্ন স্কুলে এই মেলার আয়োজন করা হচ্ছে বলে জানালেন আয়োজকরা। এদিকে শ্রেণীকক্ষের পাশে বই মেলার আয়োজনে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। হালিমা খাতুন স্কুলে বই মেলা চলবে 20 এপ্রিল পর্যন্ত। এরপর 22 থেকে 24 এপ্রিল শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্কুল এবং 25 থেকে 27 এপ্রিল সরকারি বালিকা বিদ্যালয়ে একইভাবে বই মেলার আয়োজন করা হবে। বই দেখেছি, খুব সুন্দর লাগছে। এটা আমি বই কিনবো এখান থেকে অনেক। ঢাকায় যে বইমেলাটা হয় তাতে আমরা অনেকেই যেতে পারি না, বাবা মার অসুবিধা থাকে কিংবা বাবা মার সময় হয় না। আর আমাদের স্কুলে যে বইমেলাটা হয় তাতে যদি প্রত্যেক বছর এরকম হয় তাহলে আমরা খুবই উপকৃত হব। প্রতি বছর হলে তো আরো ভালো লাগবে। ঢাকায় যাওয়া সম্ভব না মেয়েদেরকে নিয়ে। বিশাল আকৃতির দেহের জন্য স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম করতে পারেন না প্রায় 300 কেজি ওজনের ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসার ব্যয়ভার বহনের সামর্থ্য না থাকায় সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছে তার পরিবার। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মোরাইলে বাস করেন 38 বছর বয়সী মাখন মিয়া। 2 দশক আগে স্বাভাবিক থাকলেও হঠাৎ 2001 সাল থেকে শারীরিক পরিবর্তন দেখা দেয় তার। ওজন বৃদ্ধির পাশাপাশি ক্রমশ অস্বাভাবিক মোটা হতে থাকেন তিনি। এতে চলাফেরা সহ কাজকর্ম করতে পারছেন না দরিদ্র মাখন মিয়া। এখন তার ওজন প্রায় 300 কেজি। ঢাকা মার্কেটে পিজিতে এবং বাংলাদেশ মেডিকেলে অনেক হাসপাতাল যাচ্ছি, এরা অনেক চিকিৎসা করছে, করার পরে তোমার ওয়েটটা বাড়বে, কমবে না। আমাদের বাংলাদেশের জন্য পরীক্ষা নিরীক্ষা নাই, হয়তো তুমি টাকা পয়সা লাভ নেই, বাইরে চেষ্টা করো। দেশের নামকরা হাসপাতালে চিকিৎসা নেয়ার পরও সুস্থ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমার মনে হয়েছিল যে অতিরিক্ত গ্রোথ হরমোনের কারণে তার এই ধরনের সমস্যা হয়েছে, তাই আমি তার পরামর্শ দিই ঢাকা গিয়ে চিকিৎসা করার জন্য। ঢাকার ডাক্তাররা বললো যে তার এখানে এটা সম্ভব না, তার দেশের বাইরে তার চিকিৎসা করা দরকার। তবে চিকিৎসার ব্যয়ভার বহনের সামর্থ্য না থাকায় সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা। খুব অসহায়, সে হাঁটা তো একদমই করতে পারে না, ঘরে শুয়ে থাকে আর কিছু সে করতে পারে না। সমাজের বিত্তবানরা, দয়ালু ব্যক্তিরা যদি আগে আসেন, আমার মনে হয় মাখনরে বাঁচানো সম্ভব এবং তার উন্নত চিকিৎসা সম্ভব। সরকারের দ্বারা আবেদন জানাইছি, দেশ বিদেশে সবের কাছে আমি আত্মহত্যা, আমি আজুরাত পিরা করতেছি আমার ছেলেটারে আপনারা দেখেন। এক ছেলে ও এক মেয়ের জনক মাখন মিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সৌন্দর্য বাড়াতে নতুন করে আলোক সজ্জা করা হয়েছে সিলেটের কিং ব্রিজে। এতে করে অন্ধকার থেকে মুক্তি পেয়েছেন পথচারীরা।
সেই সঙ্গে এক সময়ের ক্রাইম জোন হিসেবে পরিচিত চাঁদনী ঘাট এলাকার অপরাধও কমে এসেছে। তবে কিং ব্রিজ এলাকার পরিবেশ উন্নত ও বন্ধ থাকা নিচের ফোয়ারা চালুর দাবি সৌন্দর্যপ্রেমীদের। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। শত বছর ধরে মানুষের বোঝা বয়ে ক্লান্ত কিং ব্রিজ। ঐতিহ্যের স্মারক এ ব্রিজের সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও কাজে আসেনি। ভারী যান চলাচলে কংক্রিট উঠে কিছুদিন পর পর বেরিয়ে আসে ব্রিজের পাত, যদিও রিকশা ভ্যান ছাড়া অন্য যানবাহন চলাচল নিষেধ। 2 বছর আগে একটি মোবাইল কোম্পানি দায়সারাভাবে আলোকসজ্জা করলেও কদিন পর নিভে যায়। ফলে রাতের অন্ধকারে ব্রিজের ওপর নিচ ও আশপাশে ঘটত চুরি, ছিনতাই, মাদক বিক্রি সহ নানা অসামাজিক কার্যকলাপ। তবে নতুন করে উন্নত মানের বাতি দিয়ে আলোকিত করা হয়েছে ব্রিজকে। এতে সৌন্দর্য বাড়ার পাশাপাশি কমে এসেছে অপরাধ। এই লাইটগুলো স্থায়ীভাবে থাকে, এখন হওয়াতে খুব শান্তি পাইতেছি, এলাকাবাসী সবাই শান্তি পাইতেছে। সবসময় রক্ষণাবেক্ষণের করতে পারে সিটি কর্পোরেশন, এই দাবি আমরা সিটি কর্পোরেশনের কাছে করছি। সন্ধ্যায় নগরবাসী ও পর্যটকরা ভিড় জমান কিং ব্রিজ এলাকায়। তবে লাইটিং করা হলেও এলাকা নোংরা আবর্জনায় ভরা। ব্রিজের নিচের ফোয়ারাটিও বন্ধ। অকাজের কারণে আমাদের সমস্যা হচ্ছে চলাফেরার সমস্যা। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে এখানে চুরি ডাকাতি ছিনতাই হয়ে যায়। ফোয়ারাটা হয়েছে, ফোয়ারাটা যদি চালু হয় এটা একটু ভালো হইবে। সেই জায়গার যে পরিবেশটা যে অনেক নোংরা, এটা যদি আরেকটু ভালো হতো তাইলে খুব ভালো হতো। নগর কর্তৃপক্ষ বলছে কিং ব্রিজ এলাকা রক্ষণাবেক্ষণে প্রথমবারের মতো ইজারা দেওয়া হবে। আশেপাশে যে চটপটে ফুচকা দোকানগুলো আছে এটা আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে ম্যানেজমেন্টে নিয়ে আসবো। প্রয়োজনে আমরা বাৎসরিক একটা ইজারা দেওয়ার ব্যবস্থা করব। তা করলে পরিবেশটা আরো ভালো থাকবে এবং একটি স্বচ্ছতার ভিত্তিতে কাজটি হবে। সুরমা নদী সিলেট শহরকে দুভাগে ভাগ করেছে। চাঁদনীঘাট এলাকায় শহরের মিলন ঘটিয়েছে কিং ব্রিজ। মানুষের যাতায়াতের জন্য 1936 সালে ব্রিজটি নির্মাণ করে ব্রিটিশরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে বান্দরবানে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সকালে সাঙ্গু নদীর তীরে বৌদ্ধ ধর্মাবলম্বীর শত শত মানুষ জড়ো হন। রোগ ব্যাধি থেকে মুক্তি লাভের পাশাপাশি সবার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। এ সময় নদী তীরে মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে বৃক্ষ পূজা করেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা। নতুন বছরকে বরণের উৎসব জলকেলিতে মেতেছেন কক্সবাজারের রাখাইন সম্প্রদায়। উৎসবের দ্বিতীয় দিনে রাখাইন পল্লীতে নাচে গানে মাতোয়ারা তরুণ তরুণীরা। 3 দিন ব্যাপী এই উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাংগ্রাই পোয়ে কেউ বলে জলকেলি, কারো ভাষায় মৈত্রীর পানি বর্ষণ। তারই উৎসব চলছে পর্যটন শহর কক্সবাজারে। কোনো ধর্মীয় উৎসব নয়, নিজেদের নতুন বছরকে বরণ করে নিতে প্রতি বছর এই উৎসব পালন করেন রাখাইনরা। তাদের মতে এর মাধ্যমে শুভ্র ও পবিত্র হওয়া যায়। আর এই উৎসবকে ঘিরে রাখাইন পল্লীতে এখন উৎসবের আমেজ। ছোট বড় সবাই দল বেঁধে নেচে গিয়ে ঘুরছে রাখাইন পল্লীর প্যান্ডেলগুলোতে। শুধু রাখাইন সম্প্রদায়ের মানুষই নয়, নানা ধর্ম বর্ণের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই উৎসব। এটা আমাদের উৎসব হয় পানি খেলা, ওয়াটার ফেস্টিভ্যাল। এখানে আমরা অনেক মজা করি, একজনের জন্য পানি মারি, অনেক ভালো লাগে। 3 দিন আমরা তো পানি খেলি, বাট কতগুলো অনেক ফান হয়। গান উৎসব সবাই চলে, এটা হচ্ছে আমাদের রাখাইনদের সবচেয়ে বড় উৎসব। এখানে ভেদাভেদ জাতির ভেদাভেদ নেই, যে কেউ এনজয় করতে পারে। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি রাখাইন ঐতিহ্য ধরে রাখতেই এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে বলে জানান রাখাইন নেতা। পুলিশের কর্মকর্তা জানান, জলকেলি উৎসবকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের যে টল ব্যবস্থা আছে তার পাশাপাশি আমরা আরো বেশি টল ব্যবস্থা রেখেছি, যেন তারা নির্বিঘ্নে তাদের অনুষ্ঠান শেষ করতে পারে। দেশ বিদেশের পর্যটকদের অংশগ্রহণে রাখাইন সম্প্রদায়ের জলকেলি এখন উৎসবে পরিণত হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। দর্শক, খুলনায় চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা। এই মুহূর্তে সার্কিট হাউস মাঠে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। মেলা চলছে
মার্চের 10 তারিখে বাণিজ্য মেলা শুরু হয়েছিল খুলনা সার্কিট হাউস মাঠে এবং এটি শেষ হবে 22 তারিখ অর্থাৎ শনিবার। এটি চলতি মাসের 22 তারিখে শেষ হতে যাচ্ছে। তো এই বাণিজ্য মেলাতে 2 শতাধিক স্টল এবং 12টি প্যাভিলিয়ন রয়েছে। 12টি প্যাভিলিয়নের মধ্যে দেশি এবং বিদেশি প্যাভিলিয়ন রয়েছে। আমরা যতদূর দেখেছি থাইল্যান্ড, দুবাই, চায়না, পাকিস্তান সহ এরকম 5টি স্টল রয়েছে এই মেলাতে। তো একটু উল্লেখযোগ্য যে বিষয়টি যে এই কারণে যে খুলনায় কিন্তু বিনোদনের যেহেতু জায়গার অভাব আছে, সেই কারণে কিন্তু আমরা সকাল থেকে রাত অবধি এখানে কিন্তু প্রতিদিন এই বাণিজ্য মেলায় প্রচুর লোকের সমাগম হয়ে থাকে এবং এখানে এবার কিছু ব্যতিক্রম স্টল রয়েছে এবং পণ্য রয়েছে, যে কারণে কিন্তু ক্রেতাদের আকর্ষণটা এই বাণিজ্য মেলাকে ঘিরে আসলে অনেক বেশি নগরবাসীর মধ্যে এবং নগরীর বাইরে থেকেও বিভিন্ন উপজেলা এবং জেলা থেকেও কিন্তু প্রতি বছর যেহেতু 16তম বাণিজ্য মেলা এই একটি দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সে কারণে এখানে কিন্তু প্রতি বছরই এই বাণিজ্য মেলাকে ঘিরে বিভিন্ন লোকের সমাগম হয়ে থাকে এবং ক্রেতারা দর্শনার্থী সমস্ত ভিড়ে এই বাণিজ্য মেলাটি আসলে মুখরিত হয়ে থাকে। এই এবারের বাণিজ্য মেলাটি একটু ব্যতিক্রম এই কারণে বলবো যে এখানে মানুষের উপস্থিতির দিক থেকে বিশেষ করে এবং এখানে সাধারণ দর্শনার্থী এবং ক্রেতা প্রচুর ভিড় আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে পহেলা বৈশাখ থেকে আজকের দিন পর্যন্ত যে ভিড় লক্ষ্য করা গেছে, তাতে যারা আয়োজক রয়েছে তারা কিন্তু আসলে খুব খুশি এবং এখানে যারা প্যাভিলিয়ন এবং যারা স্টল মালিক রয়েছে তারা পণ্য নিয়ে বসে আছে, তারা কিন্তু বিক্রি করে এবারের মেলাতে তারাও লাভবান হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে খুলনার বাণিজ্য মেলা থেকে, আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এই ছিল সর্বশেষ। পারমিতা। দর্শক, খুলনার বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রামে আউটার স্টেডিয়ামের জায়গায় সুইমিং পুল নির্মাণে ছাত্রলীগের বাধা, পুলিশের সাথে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, পুলিশ সহ আহত 15। ক্যাম্পাস অরক্ষিত থাকার প্রতিবাদে ভাস্কর্য ফেলে রাজশাহীর চারুকলার কিছু শিক্ষার্থীর প্রতিবাদ। এ প্রতিবাদ শিল্পের অবমাননা বলছেন ক্ষুব্ধ শিক্ষকরা। অবৈধ সম্পদ অর্জনের মামলায় কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ। এবং ঘাট নির্মাণ না করেই বরগুনার খেয়াঘাটগুলো ইজারা দিয়ে কোটি কোটি টাকা আদায় জেলা পরিষদের, চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। দর্শক, এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।